ওকে, সো হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তো অঙ্কের রেশিও অ্যান্ড প্রপোর্শন ক্লাসটা করেছিলাম আগের দিন, না? পার্ট 1 করেছিলাম। আজকে তারপর থেকে হবে পার্ট 2। তো রিসেন্ট টাইপ 4 অবধি হয়েছিল আগের দিন, আজকে হবে টাইপ 5 থেকে। টাইপ 4 আর 5 অনেকটা সিমিলার বলা যেতে পারে। কী পার্থক্য সেটা বলার আগে একটা কথা বলে রাখি তোমাদের, ম্যাথ ক্লাসটা হচ্ছে তোমরা শুয়ে বসে দেখো না, ঠিক আছে? যে কোথাও আছি, গাড়ি ঘোড়ায় বসে আছি বা শুয়ে আছি, একটু গা ঘরে নেই লাইফে, ও আচ্ছা ভিডিও দিয়েছিল, একটা ভিডিও দেখতে হতো, দেখি বসে বসে শুয়ে শুয়ে। এভাবে দেখো না, খাতা পেন নিয়ে বসবা, একদম মানে আলাদনার বিষয় ম্যাথ, ঠান্ডা মাথায় বোঝার বিষয়। আর প্রতিটা অঙ্ক তোমরা আমি সলভ করার আগে করবে একবার। যারা নতুন তারাও একবার ট্রাই করে নেবা, পারলে খুব ভালো, না পারলে কোনো ব্যাপার না, লাইফে তোমরা শিখতে এসছো। যারা পুরোনো তারা অবশ্যই ট্রাই করবে ভিডিও পজ করে। যাদের একটু কম বুঝতে পারো, তারা একটু কম বোঝো, প্রথমবার বুঝতে ক্লিয়ার হয় না, দু একবার বলার পর ক্লিয়ার হয়, তারা পারলে ভিডিওর স্পিডটা একটু কম করে নিতে পারো। 0.75 0.5 ইউটিউবে করা যায় মনে হয় এটা। আর যারা মনে হচ্ছে না ঠিকঠাক আছে, মোটামুটি আমি একটু ফাস্ট বুঝতে পারবো, আমার কথা যাদের স্লো মনে হচ্ছে, তারা একটু স্পিড বাড়িয়ে নিতে পারো 1.25 বা 1.5 গুণ। এর বেশি বাড়ালে আমি এমনিতে খুব স্পিডে বলি, তোমাদের প্রবলেম হতে পারে। যাই হোক, তো লাস্ট যে টাইপটা করেছিলাম সেখানে আমি কী বলেছিলাম, যে ধরো একটা অনুপাত আছে 3:5, একটা অনুপাত বলা আছে 3:5, তার সাথে কিছু আমি যোগ করলাম একটা, ধরো অনুপাত হয়ে গেল আমার 7:11, এমন ধরো হয়ে গেল। তো কী ঘটনা, ধরো বললাম যে প্রথমে দুটো সংখ্যার অনুপাত ছিল 3:5, তাদের সাথে আমি প্রত্যেকের সঙ্গে 10 যোগ করলাম, 10 যোগ করার ফলে অনুপাত হয়ে গেলো 7:11, তাই না? তো এই যে কাহানি, এখানে আমরা কী করেছিলাম, যেহেতু দুজনের সাথে সেম সেম জিনিস অ্যাড করছিলাম আমরা, উভয় উভয় সংখ্যার সাথে 10 যোগ করেছিলাম, তো সেক্ষেত্রে আমরা কী করেছিলাম, যে আমাদের ডিফারেন্সটা, আমরা সংখ্যা দুটো যাই হোক না কেন, তাদের মধ্যে ডিফারেন্স প্রথমে যে থাকবে, শেষেও ডিফারেন্স যেহেতু সেম থাকবে, তো সেই জন্য আমাদের কী করতে হয়েছিল, এদের মধ্যে ডিফারেন্সটা সেম করতে হয়েছিল। দেখো 3-এর সাথে 5-এর ডিফারেন্স 2, 7-এর সাথে 11 ডিফারেন্স 4, ডিফারেন্স সেম নেই, তো সেম করতে হয়েছিল। কী করেছিলাম আমরা, যে আমাদের দুজনকে সেম ডিফারেন্স করতে হবে, তাই না? তো এখানে যেহেতু 2 ডিফারেন্স, এখানে যেহেতু 4 ডিফারেন্স, আমি যদি এদিকটা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে দেখো এখানেও 4 ডিফারেন্স, এখানেও 4 ডিফারেন্স চলে আসবে। তো সেখানে এখানে রেশিওটা কী হয়েছিল, 6 হয়ে গেছিলো, এখানে 6:10, 2 দিয়ে গুণ করছি আমরা। আর এখানে 7:11, এখানে কিছু করলাম না। দেখো এখানে 4 ডিফারেন্স, এখানেও 4 ডিফারেন্স, ডিফারেন্স সেম হয়ে গেল। এবার দেখো 10 থেকে 11 1 বাড়লো, 6 থেকে 7 1 বাড়লো, যে কোনো একটা দেখলেই হয় আমার এদিকে বাড়ছে 1 ইউনিট, কিন্তু বলছে না 10 যোগ করা হয়েছে, তাহলে 1-এর ভ্যালু ছিল 10। এটা আমরা আগের দিন শিখেছি, ঠিক আছে? ওটা ছিল আগের টাইপ। আজকের টাইপটা একটু অন্যরকম। আগের দিনের টাইপটা কী ছিল, যে দুজনকেই আমি সেম যোগ করবো আর সেম বিয়োগ করবো। দুটো সংখ্যা হতে পারে, দুজন যা খুশি, দুটো ছাত্রছাত্রীর অনুপাত থাকতে পারে, যে অনুপাতটাই আমার থাক না কেন, তাদের সাথে আমরা কী করেছিলাম লাইফে, সেম সংখ্যা বা সেম ছাত্রছাত্রী, যা সেম সংখ্যায় বোঝো আর কি, যোগ বা বিয়োগ আমরা করেছিলাম, হ্যাঁ না? এইখানে সমস্যাটা কী হয়েছে, আমাদের এখানে সেম না। দেখো একটা জিনিস, অঙ্কটা পড়ছি আমরা, লেখাটা একটু অস্পষ্ট মনে হতে পারে, আমি বলবো, যারা লিখবে এটা শুনে লিখতে পারো। একটি কলেজে ছাত্র এবং ছাত্রীর অনুপাত 5:3। যদি 50 জন ছাত্র কলেজ ছেড়ে দেয় এবং 50 জন ছাত্রী যোগ দেয়, তার ফলে অনুপাত হয় 9:7। প্রথমে কলেজে কতজন ছাত্র ছিল? দেখো এখানে কি হয়েছে, সেম সেম হয়নি। আমরা আগের ক্ষেত্রে দেখেছিলাম দুটোই সেম যোগ হবে, মানে যোগ হলে যোগই হবে, দুজনেই সেম সেম, বিয়োগ হলে বিয়োগই হবে। এখানে 50 জন যোগ হয়েছে, কলেজ ছেড়ে দিয়েছে, আর 50 জন যোগ হয়েছে নতুন করে। এমন নয় যে 50 জন ছেড়েছে বলেই 50 জন যোগ দিল, এরকম ব্যাপার নয় কিন্তু। অঙ্কটা এমন হতে পারতো যে 50 জন ছেড়ে গেল এবং 30 জন যোগ দিল, কোনো ব্যাপার না। তো এখানে আমরা অঙ্কটা কীভাবে করতে হবে, দেখো, বি ফর বয় ছাত্র, জি ফর গার্ল ছাত্রী। ভালো করে মন দিয়ে দেখবে, বুঝতে পারলে খুব ভালো, বুঝতে না পারলে আরেকবার ঘুরিয়ে দেখে নেবে ব্যাক করে। প্রথমে অনুপাত ছিল ছাত্র এবং ছাত্রী, কত ছিল, 5:3 লিখলাম। নর্মালি কনভেনশনাল মেথডে এক্স ধরে করা যায়, আমি কিন্তু এক্স ধরে আগের দিন বলেছিলাম কীভাবে করতে হয়, কিন্তু সেটা আমরা করবো না, সেই কারণে এই প্রসেসটা মনে দেখো। পরের অনুপাত কত হলো, 9:7, আমরা দুটো অনুপাত লিখে ফেললাম। এবার দেখো বয় কী হয়েছে, আমার বয় হচ্ছে যদি 50 জন ছাত্র কলেজ ছেড়ে দেয়, -50 বয়ের তলে লিখলাম, কারণ কি 50 জন এটা কিন্তু এক্স্যাক্ট ভ্যালু, আমার আগের দুটো রেশিও, তাই তো, অনুপাত আগের দুটো, 50 জন ছেড়ে গেল, এদিকে 50 জন অ্যাড হয়েছে, যে কজন অ্যাড হতে পারতো আমরা প্লাস লিখতাম, সেই জন্য হলো এটুকু লিখলাম, কোনো সমস্যা নেই লিখতে, এটুকু আমার একদম কোনো ঝামেলা নেই, যা বলেছি আমি তাই করেছি। যে প্রথম অনুপাত ছিল 5:3 লিখলাম, পরের অনুপাত হয়ে গেলো 9:7 লিখলাম। কেন হলো এই অনুপাতটা, কারণ বয় চলে গেলো 50 জন
আর গার্ল চলে আসলো 50 জন হলো। এবার দেখো কী করতে হয়, কোনাকাটি গুণ করবো। দেখো 5 × 7 35, আচ্ছা 3 × 9 27, 5 × 7 35, 3 × 9 27। এবার একটা জিনিস দেখো, তোমরা চাইলে মনে মনে প্রথমে লিখে নাও যে 5 × 7 35, আচ্ছা এখানে 35 এসছে, না লিখলেও হবে, মনে মনে তুমি রাখলেও হবে। 35 লিখলাম, 3 × 9 27, এখানে আমি 27 লিখলাম। এবার আমরা এই গুণ করার পরে ডিফারেন্স দেখব, 5 × 7 35 আর 3 × 9 27, এদের মধ্যে ডিফারেন্স কত? 8। আচ্ছা তাহলে 8 ইউনিট, 8 ইউনিটের মধ্যে ডিফারেন্স। ওকে, ফের দেখো কোনাকাটি গুণ, 9 × 50 450 প্লাস পজিটিভ 450। দেখো আমি গ্রাফে বোঝাচ্ছি, এই আমাদের 0, ডান দিকে পজিটিভ হয়, পজিটিভ 450 প্লাস 450, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই। এদিকে দেখো ফের গুণ করবো আমরা কোনাকাটি, 7 × 50 350, কিন্তু নেগেটিভে 350, তাহলে নেগেটিভ 350 এই দিকটা হয়, এই দিকটা। এদের মধ্যে ডিফারেন্স নেব, নেগেটিভ 350 ডিফারেন্স। ডিফারেন্স কী বুঝবো আমরা? এখান থেকে এই অবধি এটা কতটা ডিফারেন্স, এইটা না ডিফারেন্স, এইটা কতটা দেখো, এদিকে 450, এদিকে 350, মোট 800। তাহলে এর ডিফারেন্স কত হয়ে গেলো? 800। তাহলে আচ্ছা 8 ইউনিটের ভ্যালু 800, বুঝতে পারলে? আশা করি প্রথম কম বুঝবে, নিয়মটা যেহেতু প্রথম শিখছো জীবনে, যতটুকু বুঝতে পারছো আমি অতটুকুই বোঝাতে চাইছি, চাপ নেই, ঠিক আছে? একটু কম বুঝবে, আমি বুঝতে পারছি। কী করলাম আমি রিপিট করছি আবার। প্রথমে অনুপাতে কোনাকাটি গুণ, 5 × 7 35, 3 × 9 27, ডিফারেন্স 8 লিখলাম। 9 × 50 450 পজিটিভ, 7 × -50 350 নেগেটিভ, এদের মধ্যে ডিফারেন্স 800। তাহলে 8 ইউনিটের ভ্যালু হয়ে গেল 800। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 800/8 মানে 100, 1-এর ভ্যালু কত হলো? 100। এবার আমি এই প্রথমের অনুপাতটা কাজে লাগাতে পারবো। ভুলেও কিন্তু এই প্রসেসে দ্বিতীয় অনুপাত কাজে লাগাবে না। আমার যা ইউনিট বেরোবে না, 100 = 100 বেরিয়ে গেল, সবসময় আমরা একক বার করবো, 1 ইউনিট কত বার করবো সেটা আমরা কী করবো, প্রথমটার সঙ্গে তুলনা করবো। তাহলে 1 ইউনিট যদি 100 হয়, 5 ইউনিট, 5 × 100 500, 3 ইউনিট, 3 × 100 300। কী জিজ্ঞেস করেছি দেখিনি আমরা? প্রথমে কলেজে কতজন ছাত্র ছিল? তা প্রথমে কলেজে কতজন ছিল? 5 বয় ছিল। তাহলে 1 ইউনিট ভ্যালুর মতো 100, তাহলে 5 ইউনিটের ভ্যালু জিজ্ঞেস করেছে। 5 ইউনিট ভ্যালু কত হবে? তাহলে 5 × 100 500। আনসার কত তাহলে আমাদের? প্রথমে কলেজে ছিল 500 জন। যদি বলতো বর্তমানে কত, তবুও আমরা এটা দিয়ে করতাম না, কিন্তু বর্তমানে কত এটা দিয়ে করতাম আমরা, ঠিক আছে? তাহলে বর্তমানে হচ্ছে 5 × 100 500 জন, এটা বর্তমানে। যদি বলতো যে এখন, সরি, আগে বলেছে 5 × 100 500 জন, বর্তমানে বললে বর্তমানে তো 50 জন আসছে না, তাহলে 500 - 50 450 হতো। আমাদের এই 1 ইউনিট বার করার পরে যাই হবে কিনা, প্রথম রেশিও নিয়ে আমরা কাজ করবো, কিন্তু দ্বিতীয় রেশিও মান বসাবে না, এটা যেন ভুল না হয়। আশা করি 50% বুঝতে পেরেছো। এতেই শান্তি, এতেই অনেক কিছু। তো চলো পরেরটা করি। নিজেরা একবার ট্রাই, পজ করো, সবাই আমার কথা শোনো, পজ করো, নিজেরা ট্রাই করো একবার, তারপর ভিডিও সলিউশন দেখো তোমরা পজ করেছো মানে আমি না 5 মিনিট চুপচাপ বসে থাকবো? আমি তো বসে থাকবো না, আমি ভিডিও রেকর্ড করতে থাকবো না। তোমরা পজ করে নিজের মতো করে আবার অন করবা। তো সেই জন্য 1 ঘন্টার ভিডিও হলে মোটামুটি প্রায় 2 ঘন্টা লেগে যেতে পারে। সময় নিয়ে হাতে শুয়ে খেতে দেখো না, রিকোয়েস্ট, একটু ভদ্রভাবে খাতা পেন নিয়ে বসে দেখো। পরেরটা, দুটি সংখ্যার অনুপাত 4:5। ওকে, দুটো সংখ্যা অনুপাত কত? 4:5 লিখলাম। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা লিখলাম। প্রথম সংখ্যাটি থেকে 1 বিয়োগ করা হলো এবং দ্বিতীয় সংখ্যাটির সাথে 2 যোগ করা হলো। 2 যোগ করা হলে অনুপাত হয় 3:4। আচ্ছা, তাহলে দ্বিতীয় অনুপাত আমরা বলি 3:4। প্রথমটার সঙ্গে +1 করেছে, পরেরটা -2 করেছে। কি বলেছে? যদি সংখ্যা দুটির সাথে 8 এবং 4 যোগ করা হয় তাহলে সংখ্যা দুটির অনুপাত কত? এটুকু তো পরের কাহিনী আমার। আগে যেটুকু বুঝলাম যে প্রথম অনুপাত ছিল 4:5, পরের অনুপাত হলো 3:4। আমার প্রথমটা থেকে 1 বিয়োগ করেছে, দ্বিতীয়টায় প্রথমটা 1 যোগ করেছে, সরি, হ্যাঁ, এই না, প্রথমটায় 1 বিয়োগ, দেখেছো? প্রথমটার সাথে 1 বিয়োগ করেছে আর পরেরটার সঙ্গে 2 যোগ করেছে, দ্বিতীয়টার সাথে 2 যোগ, হ্যাঁ, যোগ করেছে। তাহলে এটুকু করে নিই আমরা আগে। কী নিয়ম? একই নিয়ম আমাদের। তাহলে কোনাকাটি গুণ, 4 × 4 = 16, 5 × 3 = 15। চাইলে মনে মনে ছোট্ট করে লিখবে, কেন 4 × 4 = 16, 5 × 3 = 15। এদের মধ্যে ডিফারেন্স কত? 1 লিখলাম, 1 ইউনিট। এত কিছু পরীক্ষার সময় 1 ইউনিট লেখাটার দরকার নেই। 1-এর ভ্যালু কত দেখবো আমরা? 3 × 2 = 6 +6। আচ্ছা, আমরা যদি প্লাসে মাইনাসে গন্ডগোল হয়, আমরা সঙ্গে সঙ্গে আমরা কী করবো? সঙ্গে সঙ্গে আমরা একটা সংখ্যাটাকে টেনে নেবো, এটা 0। 3 × 2 = 6 +6, এইটাকে এদিকে +6, 4 × 1 = 4 -4, -4 এদিকটায়। আচ্ছা, তাহলে ডিফারেন্স কত এদের মধ্যে? এদিকে 6 ঘর, 4 ঘর, 10 ঘর। আচ্ছা, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল? 10। 1 ইউনিট ভ্যালু হয়ে গেল 10। কী জিজ্ঞেস করেছে? আমরা তাহলে প্রথমটা কাজে লাগাতে পারবো। 1 ইউনিট ভ্যালু 10, তার মানে প্রথম সংখ্যাটা 4 × 10 = 40, পরের সংখ্যাটা 5 × 10 = 50। পেয়ে গেলাম সংখ্যা দুটি কী আমরা?
এটুকু আমাদের কাজ ছিল। এবার বলেছে সংখ্যা দুটির সাথে যথাক্রমে প্রথমটার সাথে 8 যোগ করতে বলেছে। তা 40 যোগ 8 48 হয়ে গেল, তাই না, এর সঙ্গে। আর পরেরটার সাথে বলছে 4 যোগ করতে, তা 50 যোগ 4 54 হয়ে গেল। এদের অনুপাত চেয়েছে, তাহলে 48 54 কয় দিয়ে কাটবো? 6 দিয়েই কাটো, 6 8 48, 6 9 54, তাহলে আনসার কত হয়ে গেল আমাদের 8:9। ঠিক আছে, আশা করি 70% ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। একটা নর্মাল মানুষের দুটো অঙ্ক করার পরে 70% হয়ে যায়। তারপরে বুঝতে না পারলে কোনো চিন্তা নেই, আমি আরও করাচ্ছি। ঠিক আছে, আর তোমাদের তো হাতে ভিডিও থাকলেই তোমরা আবার চাইলে দেখে নিতে পারবা। ঠিক আছে, পরেরটা কি বলেছে? ট্রাই করো, আমি পড়ি। এ এবং বি এর আয়ের অনুপাত 7:5। এ এবং বি যথাক্রমে 4,000 ও 3,500 টাকা সঞ্চয় করে। যদি বি এর আয় বি এর ব্যয় এর ব্যয়ের অর্ধেক হয়, তাহলে তাদের আয়ের সমষ্টি কত? তো আগের অঙ্কটায় কি হয়েছিল বলো তো? আগের অঙ্কটা না, আগের টাইপের অঙ্কে দুজনের কিন্তু সঞ্চয় সেম ছিল, তাই না? সেই জন্য আমরা সেই ডিফারেন্স সেম করেছিলাম। তো এখানে সঞ্চয়টা যেহেতু লাইফে আলাদা, তার মানে আমাদের এই প্রসেসে করতে হবে। তো তাদের আয়ের সমষ্টি কত? এই সমষ্টি বললে আমি দেখলাম 7 আর 5 12, 12 দিয়ে কাটবে, অপশন সি আনসার। বুঝলে, অঙ্কটা করার দরকার নেই, পরীক্ষা আসার অঙ্ক অবশ্যই, আমি পরীক্ষা আসার অঙ্কই ম্যাক্সিমাম টুকি। তো আয়ের সমষ্টি 7 আর 5 12, মানে যে উত্তরটি বেরোবে না কেন আমার 12 দিয়ে কাটবে, মোট কথা 12 মাল্টিপল হবে। তো 12 মাল্টিপল অপশন একটাই আছে সি, তো উত্তর হয়ে গেল। তবু আমরা শিখবো, পরীক্ষার সময় এটাই করতে হবে। ঠিক আছে, সেই অ্যাপ্রোচ আমি বলে দেবো পরীক্ষার আগে। এইবার আমরা কী করো। দেখো, এ ভদ্রলোক এ, এর নাম বি, এদের আয়ের অনুপাত 7:5। আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় হয়, তাই না? ব্যয়টা কি বলছে দেখো, ব্যয়ের অনুপাতটা ডাইরেক্ট দেয়নি, না কি বলছে, যদি বি এর ব্যয় এর ব্যয়ের অর্ধেক হয়, মানে এর ব্যয় 2 হলে বি এর ব্যয় 1 হবে। দেখো, বি এর ব্যয় এর ব্যয়ের অর্ধেক। সঞ্চয় কত করছে গো লাইফেরা? এর কোথায় গেল? এ এবং বি যথাক্রমে 4,000 3,500 টাকা। এ সঞ্চয় করছে লাইফে 4,000 টাকা সঞ্চয় করছে, বি কত করছে? 3,500 টাকা। দুজনে সঞ্চয় করছে, ঠিক আছে, এখানে প্লাস মাইনাসের ব্যাপার নেই, সুবিধা হবে। একই প্রসেস, 7 একে 7 মনে মনে লিখছি আমরা, মনে কাউকে দেখাবো না, 7 একে 7 লিখেছি। 5 দুগুণে 10 মনে লিখছি আমরা 10। তাহলে 10-এর সাথে ডিফারেন্স কত? 3 ইউনিট। দেখি 3 ইউনিটে ভ্যালু লাইফে কত দেয়। 2 গুণ 3,500 7,000, 1 গুণ 4,000। দেখো, এখানে তো দুটোই পজিটিভ, এটা যদি আমার 0 হয়, তা 2 গুণ 3,500 7,000 টাকা, 7,000। আচ্ছা, 7,000 এখানে 7K। আচ্ছা, 1 গুণ 4 4,000, এইখানে 4K। ডিফারেন্স কত দেখো? 3। একই দিকে থাকলে ডিফারেন্সটা বিয়োগ করলেই চলে আসে ডাইরেক্ট। তো ডিফারেন্স কত হলো? 3,000। ওকে, তাহলে 3 ইউনিটে ভ্যালু হয়ে গেলো 3,000। তাহলে 1 ইউনিটে ভ্যালু কত হবে? 3,000 ভাগ 3 মানে 1,000। আচ্ছা, তাহলে 1 ইউনিটে ভ্যালু হয়ে গেলো 1,000। কী চাইছে? তাদের আয়ের সমষ্টি কত? দেখো তো, 7 আর 5 12 ইউনিট। তাহলে 1 ইউনিটে ভ্যালু 1,000, 12 ইউনিটে ভ্যালু কত হবে? 12 গুণ 1,000 12,000। তাহলে 12 ইউনিটে ভ্যালু 12 গুণ 1,000, তার মানে দ্যাট ইজ অপশন সি। এবার 80% ক্লিয়ার হওয়ার কথা, 90% ক্লিয়ার হওয়ার কথা, প্রসেসটা কি ক্লিয়ার হওয়ার কথা আশা করি। ঠিক আছে, তাহলে হাততালি। চলো পরেরটা কিন্তু নিজে করতেই হবে লাইফে। পজ করো, কিন্তু পজ করো। আমি দেখতে পাচ্ছি কিন্তু, তুমি করছো না, আর তুমি করছো দেখতে পাচ্ছি। চলো পরেরটা, তোমরা আশা করি ট্রাই করছো একবার, মনে আশা নিয়েই করলাম। আমি শুরু করি এবার। কোনো একটি যুদ্ধের আগে ক্যাপ্টেন এবং সৈনিকের সংখ্যার অনুপাত 2:7। যুদ্ধে 25 জন ক্যাপ্টেন এবং 100 জন সৈনিক শহীদ হন, তার ফলে অনুপাত হয় 3:10। যুদ্ধের পর সৈনিকের সংখ্যা কত? আনসারে তাড়াহুড়ো করা যাবে না, আমরা রিল্যাক্স করবো। ক্যাপ্টেন মানে সি, সোলজার মানে এস লিখলাম। প্রথমে অনুপাত ছিল আমাদের কত? 2:7। পরের অনুপাত কত হয়ে গেল? 3:10। আচ্ছা, ক্যাপ্টেন মারা গিয়েছে 25 জন, -25। এখানে অনুপাত চিহ্ন দেবো না, এক্সাক্ট ভ্যালু লিখছি আমরা। সৈনিক মারা গিয়েছে 100 জন, -100। একই প্রসেস, 2 গুণ 10 20। আমি আর মনে লিখবো না, তোমরা মনে লিখতে পারো, আমার মনে খুব থাকে। 2 গুণ 10 20, 3 গুণ 7 21। তাহলে 21 আর 20 ডিফারেন্স কত? 1 ইউনিট। 1 ইউনিট লিখলাম। 3 গুণ 100 -300, 0 এখানে, -300 মানে এই দিকটা, তাই না?
মাইনাস, আচ্ছা চলো এটা -300 করলাম, -300, 10 গুণ 25 -250, এটা -250, দুটোই প্লাস বা দুটোই মাইনাস হলে ডাইরেক্ট বিয়োগ করলেই হয়ে যায়, লেখার দরকার নেই, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য করছি কিন্তু এগুলো। তাহলে ডিফারেন্স কত, 300 250 মধ্যে ডিফারেন্স এটুকু 50, তাই না? তাহলে 1 ইউনিট ভ্যালু হলো কত, 50। ওকে ওকে ওকে, কী চাইছে, যুদ্ধের পর সৈনিক চেয়ে, এটা চেয়েছে, সৈনিক মানে এটা। তাহলে 1-এর ভ্যালু যদি 50 হয়, 7-এর ভ্যালু কত হবে, 7 গুণ 50 350, 7 গুণ 50 350। তার মানে আগে ছিল, এটা আগের অনুপাত না, 3:7 দেখো, 2:7 সরি, কোনো একটি যুদ্ধের আগের ঘটনা, তাহলে আগে ছিল 350, চেয়েছে যুদ্ধের পরে সৈনিকের সংখ্যা চেয়েছে, 350 মেরে দিও আনসার কিন্তু। এখন তো 100 জন মারা গেছে না, তাহলে বর্তমানে কত আছে, তাহলে বর্তমানে সৈনিক সংখ্যা আমার 350 থেকে 100 বাদ দাও, হবে কত আনসার, 250। বর্তমানে সৈনিক সংখ্যা কত, 250। এই টাইপ সবার ক্লিয়ার হওয়ার কথা, তবুও না হলে কি বললাম, আরেকবার দেখবে। আর ঠান্ডা মাথায় কখনো কখনো কী হয়, তুমি 2বার 3বার দেখলে কখনো ক্লিয়ার হয় না। কেন হয় না, কোনো অঙ্ক বলে না, কোনো কনসেপ্টে, অঙ্ক হতে পারে, ইংরেজি হতে পারে, রিজনিং হতে পারে, সেই কনসেপ্টটা তুমি যতক্ষণ নিজেকে নিয়ে ওটা নিয়ে না ভাবছো, কখনো মনে হয় যে এটাকে আমি একটু নিজের মতো ভাবি, তো এটা দরকার কিন্তু লাইফে, ভাববা, নিজের মতো ভাবাও লাইফে দরকার আছে। তুমি দেখো না যে আমি যে কথাগুলো বললাম সেগুলো তুমি নিজের মতো করে সাজাও, এটাও সাজানোর দরকার আছে। ঠিক আছে, চলো পরেরটা দেখি। এই টাইপের অনেকগুলো অঙ্ক নেওয়া হয়েছে। হ্যাঁ, পরেরটা দেখো, যেহেতু বুঝতে একটু ছেলেমেয়ের সময় নেই। একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 4:5, যদি 100 জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করে তবে অনুপাত হয় 6:7, বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত? যেহেতু এই নিয়মেই তোমাদের আমি শেখাচ্ছি, তো এই অঙ্কটা এই নিয়মেই আমি করাচ্ছি, কিন্তু এই অঙ্কটা অন্যভাবে করা যায়। কেন করা যায়, একটা জিনিস দেখো, ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত 4:5, 100 জন ছাত্রী চলে গেছে, ছাত্র তো যায়নি, ছাত্র সেমই আছে, তো অনুপাত দেখো, প্রথমে ছাত্র 4, পরের অনুপাতে ছাত্র দেখো 6, তো আমাকে কী করতে হবে, দুটো অনুপাত সেম করতে হবে। ঠিক আছে, দুটো অনুপাত তোমরা ট্রাই করবে নিজে, দুটো অনুপাত সেম করো, মানে দুটো অনুপাত সেম মানে কি, দু জায়গায় ছাত্র যেন সেম হয়। এখানে দেখো অনুপাতে আমি ধরে নিচ্ছি 4 জন ছিল 5 জন ছিল, কথার কথা, অনুপাতে আমি ধরা যায় না, ধরলাম 4 জন ছাত্র ছিল 5 জন ছাত্রী ছিল, এখন ছাত্র 6 জন, ছাত্রী 7 জন, তো প্রথমে ছিল 4 জন ছাত্র, এখন 7 জন 6 জন ছাত্র তো ভাই যায়নি, তো সেটা সেম করতে হবে। 4 আর 6 সেম কীভাবে করবো, 12 লসাগু, উপরটাকে 3 দ্বিগুণ, নিচেটাকে 2 দ্বিগুণ, মানে 3 4 12, 3 5 15, আমি একটু বলে দিই, ক্লু দিদি, 12:15 এদিকে, আর এদিকে 2 দ্বিগুণ করে কত হচ্ছে, 12:14, তাই না? তাহলে দেখো দুটো ক্ষেত্রে ছাত্র সেম হয়ে গেল, ছাত্রী চেঞ্জ হয়েছে, ছাত্রীদের কত চলে গিয়েছে, 15 থেকে 14, 1 ইউনিট চলে গিয়েছে ছাত্র, কিন্তু না বলছে 100 জন চলে গিয়েছে, তাহলে একের ভ্যালু কত হয়ে গেল, 100, একের ভ্যালু হয়ে গেল 100, অঙ্কটা তো করেই ফেললাম, একের ভ্যালু 100, কী চেয়েছে, বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত, ছাত্র প্রথমে যা ছিল এখনও তাই আছে, তাহলে 12 ভ্যালু কত হবে, একের ভ্যালু 100 হলে 12 ভ্যালু 1200 আনসার। এটাই সহজ, এই অঙ্কটাই, এটাই কিন্তু বেস্ট মেথড, কিন্তু ওই নিয়মটা যেহেতু আমরা শিখছি, ওই নিয়মে করার চেষ্টা করি একবার। বি ফর বয়, জি ফর গার্ল, প্রথম অনুপাত 4:5, পরের অনুপাত 6:7, কী হয়েছে, বয় ছেড়ে যায়নি, বয় 0, গার্ল -100, 0 আছে, তাই তো, 4 7 28, 5 6 30, 2 ডিফারেন্স, 2 ইউনিট, 6 গুণ 100 600, 7 গুণ 0 0, তা 600-র সঙ্গে 0 পার্থক্য কত, 600, তাহলে 2 এর ভ্যালু 600, তাহলে 1 এর ভ্যালু কত হবে, 600/2 মানে 300, তাহলে 1 এর ভ্যালু 300, কী চাইছে, ছাত্র হচ্ছে 4 ইউনিট, তাহলে 4 এর ভ্যালু 4 গুণ 300 1200। এটা কত টাইম লাগবে না, নিয়মটা প্র্যাকটিস করে নিলাম একবার, কিন্তু এই অঙ্কটার জন্য বেস্ট এটাই, দেখো কইটুকু লিখেছি আমি। ঠিক আছে, আরও একটা প্র্যাকটিস করে নিই এই টাইপের, চলো। কোনো পরীক্ষায় পাস ও ফেল করা ছাত্রের অনুপাত 4:1, নতুন করে খাতা দেখার পরে, দেখো তোমাদের একটু প্রবলেম হচ্ছে দেখতে, হ্যাঁ বুঝতে পারছি, ভাষাটা মানে লেখাটা একটু আপছে এসছে, চলো কোনো ব্যাপার না, আমি বলছি মুখে, একটু শোনো মন দিয়ে। কোনো পরীক্ষায় পাস ও ফেল করা ছাত্রের অনুপাত 4:1, নতুন করে খাতা দেখার পরে 10 জন ছাত্র আরও পাস করলো, তার ফলে ওই অনুপাত হয় 5:1। কতজন ছাত্র ওই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, সামান্য একটা ক্যাচ আছে, ছোট্ট একটা ব্যাপার আছে অঙ্কটায়, প্রথমে ট্রাই করো একবার, লেটস ট্রাই ইট, ট্রাই করেছো, ওকে, পজ করে ট্রাই করেছো নিশ্চয়ই। ফেল আর পাস, পাস ও ফেল, আচ্ছা, পি ফর পাস, এফ ফর ফেল, পাস ও ফেলের অনুপাত কত, 4:1, পরের অনুপাত কত হলো, 5:1, ঠিক है।
কী ঘটনা ঘটেছে ভালো করে বোঝো। খাতা চেক করেছে ওরা, চেক করার ফলে কী দেখলো 10 জন ছাত্র আরও পাস করেছে। তো মনে করো এটা একটা ক্লাস, এটা পি ফর পাস, এফ ফর ফেল, এরা সবাই ফেল লাইফে, এরা সবাই পাস, ঠিক আছে। তো দেখলো যে তার ফলে কী হলো, এই 10 জন স্টুডেন্ট আরও পাস করেছে। তার মানে কী হলো, এখান থেকে 10 জন উঠে এখানে চলে এলো, বলো হ্যাঁ কি না। তাহলে এখান থেকে যে 10 জন স্টুডেন্ট এখানে চলে আসে, তাহলে এখানে তো 10 জন কমে গেল, এখানে +10 হয়ে গেল। বুঝলাম যে 10 জন পাস করে গেছে, ভাই কী আনন্দ নাচছে 10 জন এসে এখানে। তাহলে এখানে তো 10 জন নেগেটিভ হলো আগে যা ছিল, তাই না, তার থেকে 10 জন কমে গেল। তো এই কাজটা আছে এখানে 0 করবে অনেকে। তো পজিটিভ যেহেতু +10 হয়ে গেল, এখানে নেগেটিভ কিন্তু -10, কারণ ওদিকে 10 জন কমে গেল যা ছিল সেই জন্য। তার একই নিয়ম, 4 একে 4, 5 একে 5, ডিফারেন্স কত, 1 ইউনিট। ওকে, 5 × 10 -50, আবার আমি মাইনাস প্লাসে গন্ডগোল করবো না আমরা, তাই না। 0 এদিকে -50 এই দিকটা -50, 1 × 10 +10, এদিকে +10, কত ডিফারেন্স দেখো তো, 50 আর 10 60 ডিফারেন্স। তাহলে 1 ইউনিটের ভ্যালু 60 হয়ে গেল। আচ্ছা, কি বলেছে, কতজন ছাত্র ওই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, কতজন করেছিল, 4 আর 1 5 জন, তাই না, 4 আর 1 5 জন। তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 60 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, 5 × 60 300। তাহলে আনসার কত হয়ে গেল আমাদের, 300 জন ছাত্র ওই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। ক্লিয়ার। এই টাইপ প্রথমে একটা টাইপ করলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই মজার টাইপ, বুঝতে পারলে খুব মজা লাগবে আশা করি। চলো নেক্সট টাইপ 6 যাচ্ছি। টাইপ 6টা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য খুব। মুদ্রা শুনেছ নিশ্চয়ই, মুদ্রার অনুপাত, সংখ্যার অনুপাত, সেই টাইপটা। এখানে আমরা বিভিন্ন রকম অঙ্ক নেবো, প্রথমে একদম বেসিক অঙ্ক, তারপরে বিভিন্ন রকম অঙ্ক নেবো, ঠিক আছে। দেখো, যারা পুরনো পজ করো, ট্রাই করো একবার, নতুনটাও করতে পারো, অপশন দিয়ে দিয়েছি 4টে। দেখো, একটি ব্যাগে 50 টাকা, 20 টাকা এবং 5 টাকার নোটের অনুপাত 4:5:6। নোটের অনুপাত মানে কি, মানে 50 টাকার নোট আছে 4খানা, যদি অনুপাতে আমি ধরে নিই 4টে আছে, 4 এক্সট্রা আছে অ্যাকচুয়ালি, 20 টাকার নোট আছে 5টা, এরকম নোটের অনুপাত, মুদ্রার অনুপাত নয় কিন্তু, সরি মূল্যের অনুপাত নয় কিন্তু, বলছি কি দুটো কাহিনি, দুটো অনুপাত হয় এখানে, অঙ্ক করতে করতে আস্তে আস্তে বুঝবো আমরা। যদি ওই ব্যাগে মোট 3300 টাকা থাকে, তাহলে 50 টাকার নোটের সংখ্যা কত। দেখো, একটা জিনিস বলো, ধরো আমার কাছে একটা 1 টাকার কয়েন আছে, তার মূল্য কত, বলবো 1 টাকা। যদি বলে 10 টাকার কয়েন আছে, তাহলে এর মূল্য কত, 10 টাকা। কেন, কারণ 10 টাকার মূল্য দুটো দিলে বলবো 20 টাকা দিয়েছি আমি, 10 টাকা মূল্য 10টা দিলে বলবো 100 টাকা দিয়েছি, 1 টাকার মূল্য 5টা দিলে বলবো 5 টাকা দিয়েছি। তাহলে একটা 1 টাকার নোটের মূল্য 1 টাকা, একটা 5 টাকার নোটের মূল্য 5 টাকা, তাই তো। একটা জিনিস দেখো, 50 টাকা, 20 টাকা, 5 টাকা, তাদের অনুপাত 4:5:6, তাহলে 50 টাকা 4টে আছে, তাই তো। তাহলে একটা 50 টাকার মূল্য 50 টাকা, দুটো 50 টাকা মূল্য, 2 × 50 100 টাকা, তো 4খানা 50 টাকা মূল্য কত হবে, 4 × 50 200 টাকা। এটা কিন্তু রেশিও তো করছে, এক্সাক্ট টাকা নেই কিন্তু, আমরা অনুপাত, 200 ইউনিট অ্যাকচুয়ালি, টাকা দিয়েই বলছি, বোঝো। 20 টাকা, তো একটা 20 টাকার নোটের মূল্য 20 টাকা, দুটো 20 টাকার নোটের মূল্য 2 × 20 টাকা, তিনটের মূল্য 3 × 20 টাকা, পাঁচটার মূল্য 5 × 20 টাকা, তাহলে পাঁচটার মূল্য 5 × 20 মানে 100 টাকা। আচ্ছা, যদি আমার 4টে নোটই থাকতো, তাহলে 4 × 50 200 টাকা হতো 50 টাকার। যদি 20 টাকার নোট আমার 5টাই থাকতো, 5 × 20 100 টাকা হতো আমার, তাই না। 5 টাকার নোট, একটা 5 টাকার নোটের মূল্য 5 টাকা, তো 5 টাকার নোট 6টা আছে আমার, 6টার মূল্য 5 × 6 30 টাকা, তাই না, 6 × 5 30 টাকা। তাহলে যদি আমার এই থাকতো, অনুপাতে ছিল 4:5:6, আমি জানি না কতগুলো ছিল, যদি 4টে 5টা 6টা এমন থাকতো, তাহলে আমার টাকা কত হতো দেখো তো, 200 100 300 330, তাহলে আমার টাকা হচ্ছে 330 টাকা। যদি আমার তাই থাকতো, যদি আমার ব্যাগে 50 টাকার নোট 4টে থাকতো, 20 টাকার নোট 5টা থাকতো এবং 5 টাকার নোট 6টা থাকতো, তাহলে মোট আমার 330 টাকা হতো। কিন্তু এটা তো অনুপাত, এক্স্যাক্ট তো এটা ছিল না, সেই কারণে তাকে অ্যামাউন্ট মিলিয়ে আমাদের। ওরা বলছে 3300 টাকা আছে, আমি বলছি না 330 টাকা আছে। তাহলে আচ্ছা, 330 ভ্যালু 3300 টাকা, 330 ভ্যালু, ওরা 330 জায়গায় 3300 লিখেছে, তাহলে 1-এর ভ্যালু কত হবে, বাই 330 করবা, দেখবো ক্যাটেগরি 10 আসবে, তার মানে 10 গুণ। 330 ভ্যালু 3300, 1-এর ভ্যালু 3300 বাই 330 করবা, 10 আসবে, তাহলে 1 ইউনিট ভ্যালু 10 হয়ে গেল আমার। তার মানে অ্যাকচুয়ালি আমাদের 4 মানে তাহলে 4 10 40, 40খানা ছিল আমাদের 50 টাকা, 5 ইউনিট মানে 5 × 10 50, 50 ছিল আমাদের 20 টাকা, আর 6 মানে 6 × 10 60, 60খানা ছিল আমাদের 5 টাকা, তবে আমাদের 3300 টাকা আসবে।
কি জিজ্ঞেস করেছে? 50 টাকা নোটের সংখ্যা কত? তাহলে 50 টাকা 4, 4 10 40, অপশন এ আনসার, অপশন এ। এটা একটা বেসিক অঙ্ক, ঠিক আছে? পরীক্ষায় এই টাইপটা খুব একটা দেয় না। কোনটা দেয়? পরেরটা বলছি, দেখো। আবার একই কথা বারবার বলবো না, যদি বুঝতে না পারো আবার কি করবে, একবার পজ করে হয় নিজে বুঝবে, নাহলে একবার দেখে নেবে ঘুরিয়ে, ব্যাক করে একটু পিছিয়ে গিয়ে। হ্যাঁ, চলো পরেরটা। একটি বাক্সে 1 টাকা, ট্রাই করো, আমি জল খাই। একটি বাক্সে 1 টাকা এবং 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত, দেখো একটা জিনিস দেখো। ধরো আমি এমন বললাম যে একটি বাক্সে 52টা মুদ্রা আছে, তাদের মুদ্রার অনুপাত বললাম আমি, ধরো 4:9, সাপোজ মুদ্রার অনুপাত। এতগুলি মুদ্রা আছে, আমি মুদ্রার অনুপাত বলে দিলাম, তাহলে তো অঙ্কের মধ্যে কিছু থাকলোই না। কেন? কারণ আমি বললাম যে 1 টাকা এবং 50 পয়সার মিলিয়ে মোট 52টি আছে, এবং তাদের মানে 1 টাকা এবং 50 পয়সা তাদের মুদ্রার অনুপাত 4:9। তাহলে আমরা কি দেখতাম যে 4 আর 9 আছে 13, টোটাল মিলিয়ে আমার 13টা মুদ্রা হচ্ছে। কিন্তু ওরা বলছে না 52টা আছে, তাহলে 13 4 গুণ। তার মানে আমি যা ধরেছি, তাহলে 13 ইউনিটের ভ্যালু 52, 1 ইউনিটের ভ্যালু 4, তাহলে 4 4 16টা ছিল আমাদের 1 টাকা, আর 4 9 36 ছিল আমাদের 50 পয়সা। ব্যাস, তোমাকে যা চাইবে তুমি বলতে পারবা, যদি এটা বলতো। কিন্তু এক্সামিনার এটা বলবে না। কেন বলবে না? তোমাকে দেবে মূল্যের অনুপাত, ঠিক আছে? এবার আমাকে এই মূল্যের অনুপাত আর মুদ্রার অনুপাত ব্যাপারটা কি, বিষয়টা কি বোঝো, ভালো করে শোনো। এক হচ্ছে আমার 1 টাকা, এদিকে 50 পয়সা লিখলাম, ঠিক আছে? ওকে, কিসের অনুপাত বলা আছে ভাই? মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত। আর আমার দরকার, আমার কি বলেছে, আমার যেহেতু মুদ্রা দিয়েছে 52টা, তাহলে আমার অ্যাকচুয়ালি চাই মুদ্রার অনুপাত, তবেই তো হবে। মূল্যের অনুপাত বলা আছে, তবেই আমরা এবার ভাঙতে পারবো না। যদি এরকম পেয়ে যাই আমরা, আচ্ছা এই ব্যাপার ঘটনা, এই লাইফ, তাহলে মূল্যের অনুপাত বলে 3:5। এই মূল্যের অনুপাত মানে কি, ভালো করে বোঝো। মূল্য মানে কি, তার কস্ট কতটা, না কি কস্ট। একটা জিনিস দেখো, 1 টাকার কস্ট বলছে 3 টাকা, মানে 1 টাকা মিলিয়ে অ্যাকচুয়ালি 3 টাকা আছে বলছে, ভালো কথা বাংলায় ভাষা বোঝো। একটা বাক্সে আমার 1 টাকা মিলিয়ে বলছে 3 টাকা আছে, তাহলে বলো তো কটা 1 টাকার মুদ্রা লাগবে আমার? মুদ্রা মানে কটা নোট, কটা নোট লাগবে আমার? তোমরা বলো 3টে লাগবে। যদি আমি 1 টাকার 3টে নোট আমি রাখি ব্যাগে, তাহলে 1 টাকার মূল্য তো 1 টাকার মূল্য 1 টাকা, তাহলে 3টের মূল্য 3 টাকা হয়ে যাবে, ঠিক আছে? আবার দেখো, 50 পয়সা মিলিয়ে আমার মূল্য 5 টাকা হয়েছে, 5 টাকা হয়েছে আমার, 50 পয়সা মিলিয়ে 5 টাকা হয়েছে। তাহলে আমার কাছে কখানা ছিল বলো তো? আমরা জানি যে দুটো 50 পয়সা থাকলে একটা হয়, 1 টাকা হয় আমার। আচ্ছা 5 টাকা হয়েছে, তাহলে নিশ্চয়ই 10টা ছিল, 10টা ছিল, তবেই তো বলে যে 5 টাকা হয়েছে না? তাহলে দেখো একটা জিনিস, আমাদের মুদ্রার অনুপাত 3:10 হয়ে গেল। অনেকে এখানে বলবে এখানে 1 টাকা মূল্য 1 টাকা, 1 দ্বিগুণ করো। 50 পয়সা মূল্য দুটো মিলিয়ে হয় 2 দ্বিগুণ করো, গুলিয়ে ফেলে, 2 দ্বিগুণ করো, ভাগ করবো, গোলানোর দরকার নেই। তুমি রিল্যাক্সে বোঝো, বুঝতে না পারলে স্টপ হয়ে যাও। স্টপ হয়ে যাও মানে ভিডিও পজ করো, নিজে বোঝো, নিজে বোঝো। এগুলো কিন্তু কখনো কখনো কোনো অঙ্কে নিজে বোঝা খুব প্রয়োজন, আমি বলছি বারবার। আমার বোঝা সবসময় বুঝতে পারবে না, আমি জানি, সবাই না, কেউ কেউ বুঝে যাবে, কেউ কেউ বুঝবে না। যারা বুঝছো না নিজে বোঝো। আবার বলছি, রিপিট করছি আমি একবার। মূল্যের অনুপাত 3:5 মানে হচ্ছে আমার 1 টাকা মিলিয়ে 3 টাকা হয়েছে। তাহলে কটা 1 টাকা নোট আছে ভাই? বলো 3টে। আচ্ছা, ফের মূল্যের অনুপাত 5 আছে এখানে, 50 পয়সা মিলিয়ে 5 টাকা হয়েছে, তাহলে নিশ্চয়ই 10টা ছিল আমার হাতে। ব্যাস, দ্যাটস ইট। এবার দেখো মুদ্রার অনুপাত পেয়ে গেছি আমি 3:10। তাহলে মুদ্রার অনুপাত পেয়ে গেছি, মুদ্রা মোট 52টা আছে। আমার হিসাবে 10 আর 3 13টা আছে, 1 টাকা 50 পয়সা মিলি ব্যাগে। ওরা বলছে না ভাই 52টা আছে। তাহলে 13 ইউনিটে ভ্যালু কত হয়ে গেল? 13 ইউনিটে ভ্যালু হয়ে গেল 52। তাহলে 1 ইউনিটে ভ্যালু কত হয়ে গেল? 1 ইউনিট ভ্যালু 52 বাই 13 মানে 4। আচ্ছা, কি জিজ্ঞেস করেছে? কোন প্রকার মুদ্রা কয়টি করে আছে? তাহলে দেখ কয়টা আছে, 3 গুণ 4 12টা, 12টা আছে আমার 1 টাকার মুদ্রা, আর 10 গুণ 4 40টা, 40টা যেমন হচ্ছে 50 পয়সা মুদ্রা, তবেই মিলিয়ে আমার 52 টাকা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এগোচ্ছি আমি পরেরটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ এটা। দেখো পরেরটা, 1 টাকা 50 পয়সা, ট্রাই করো একবার। 1 টাকা 50 পয়সা। আচ্ছা, কখনো কখনো আধুলি সিকি বলে দেয়, আধুলি মানে 50 পয়সা, সিকি মানে 25 পয়সা। 1 টাকা 50 পয়সা, তোমাকে ধরো ডাইরেক্ট এরকম না বলে বলবো যে কোনো একটি বাক্সে 1 টাকা, একটি বাক্সে টাকা, আধুলি এবং সিকির অনুপাত অমক 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 বলে দেবে।
তো 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা, এদের অনুপাত কত বলা আছে? মোট 570টি মুদ্রা আছে। দেখো মুদ্রা আছে বলেছে মানে কতগুলি নোট আছে বলে দিই, তখন নিশ্চয়ই তোমাকে মূল্যের অনুপাত দেবে। দেখো পরের লাইন পড়ো, তাদের মূল্যের অনুপাত এক্সামিনার তাই করবে, কারণ তোমার মূল্যের অনুপাত দিয়ে দেবে, তোমার এখান থেকে মুদ্রার অনুপাত নিয়ে আসতে হবে, নিয়ে এসে তার সাথে তুমি 570 কম্পেয়ার করবে, এটাই ওরা চাই। তাহলে মূল্যের অনুপাত বলা আছে, ওকে কোনো ব্যাপার না, হ্যাভ এ রিল্যাক্স। মূল্যের অনুপাত 5:3:2। আমরা কি বার করবো? আমরা মুদ্রার অনুপাত বার করবো। বলো কেন? মুদ্রার অনুপাত বার না করলে বা নোটের অনুপাত বা সংখ্যার অনুপাত বার না করলে এই 570টার সঙ্গে কী করে কাজে লাগাবো আমরা, তাই না? তো 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 আবার আগের মতো বুঝবো আমরা যে 1 টাকা মিলিয়ে আমার 5 টাকা হয়েছে, তাহলে নিশ্চয়ই আমার হাতে 5টা মুদ্রা ছিল 1 টাকার, 5টা আমার নোট ছিল 1 টাকার। 50 পয়সা মিলিয়ে 3 টাকা হয়েছে, তাহলে নিশ্চয়ই 6টা ছিল আমার হাতে, 6খানা ছিল, 6টা 50 পয়সা মিলিয়ে তবেই আমি 3 টাকা করতে পারবো। 25 পয়সা মিলিয়ে 2 টাকা, আচ্ছা 4খানা 25 পয়সা মিলিয়ে আমার 1 টাকা হয়, হয়েছে 2 টাকা, তাহলে নিশ্চয়ই 8খানা ছিল লাইফে আমার। তাহলে আমার অনুপাত হলো মুদ্রার 5:6:8। এবার টোটাল আমরা কি দেখছি যে 5 আর 6 11 আর 19খানা। আচ্ছা আমার ব্যাগে না অনুপাতে যদি দেখি হিসাব করে 19খানা হচ্ছে মুদ্রা আছে, কিন্তু এরা বলছে না বাপু 570টা আছে মুদ্রা। তাহলে 19 ইউনিটে ভ্যালু কত হয়ে গেল? 19 ইউনিট হলো 570। একের ভ্যালু বাই 19 করবা কত আসবে? 30। তার মানে 30 গুণ। আচ্ছা তাহলে একের ভ্যালু 1 ইউনিটের ভ্যালু 30। কী জিজ্ঞেস করছে? 50 পয়সার মুদ্রা সংখ্যা কত? মুদ্রা সংখ্যা 6, 6এর ভ্যালু জিজ্ঞেস করেছে। তাহলে 6এর ভ্যালু 6 গুণ 30 180, 180টি, 180টি। যদি বলতো 50 পয়সা মিলিয়ে কত টাকা হচ্ছে, তাহলে একটা জিনিস দেখো, 180টি 50 পয়সা আমার হাতে আছে লাইফে, তাহলে কত টাকা হবে? 180 ভাগ 2 90 টাকা হবে, কারণ দুটো 50 পয়সা মিলিয়ে 1 টাকা হয়। ক্লিয়ার? এগোচ্ছি আমি। পরেরটা দেখো, একটি বাক্সে 1 টাকা 2 টাকা 50 পয়সা ও 20 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 720 টাকা, মনে হয় এটা 720 টাকা, হ্যাঁ 720 টাকা আছে। মুদ্রাগুলির সংখ্যার অনুপাত 5:4:6:10 হলে 20 পয়সার মুদ্রার মূল্য কত? ওই যে 720 টাকা আছে, মূল্য বলে দিয়েছে, ওই জন্য সংখ্যার অনুপাত দিয়েছে। তাহলে কী কী আছে দেখিনি, আমরা লিখে নিই। 1 টাকা 2 টাকা 50 পয়সা 20 পয়সা, কিসের অনুপাত বলা আছে? মূল্যের অনুপাত বলা আছে মনে হয়, দেখি, হ্যাঁ মুদ্রাগুলির সংখ্যার অনুপাত বলা আছে, মানে মুদ্রার অনুপাত বলা আছে। সংখ্যার অনুপাত, মুদ্রার অনুপাত বা নোটের অনুপাত। আমরা মূল্যে যাব, তবেই তো এই মূল্যের সঙ্গে তুলনা করবো না। 720 টাকা বলেছে, মূল্যের অনুপাত যাব আমরা। মুদ্রার অনুপাত বলা আছে 5:4:6:10, এটা বলা আছে। একইভাবে বুঝবো। মুদ্রার অনুপাত বলা আছে কিন্তু এবার মূল্য নেই, বুঝতে হবে কিন্তু বিষয়টা। মুদ্রার মানে হচ্ছে 5খানা আমার কয়েন আছে, কয়েন ভাবো তোমরা, কয়েন 1 টাকার কয়েন আছে 5টা, তাহলে ক টাকা আছে? মুদ্রা মূল্য কত? 5 টাকা আছে। আচ্ছা 5 টাকা আছে। 2 টাকার কয়েন আছে 4টে, তাহলে ক টাকা হবে? 8 টাকা হবে। আগেরটার থেকে উল্টো টাইপ, বুঝতে পারছো আশা করি তোমরা। 50 পয়সার মুদ্রা আছে 6টা, 50 পয়সার মুদ্রা আছে আমার 6টা, তো দুটো মিলিয়ে 1 টাকা হয়, 6টা মানে আমার 3 টাকা দেবে এখান থেকে লাইফ আমার। 20 পয়সার মুদ্রা আছে 10টা, তো 5খানা 20 পয়সা দিয়েই তবে আমি 1 টাকা করতে পারবো। আমার কাছে মুদ্রা আছে 10খানা, তাহলে আমি 2 টাকা করতে পারবো। তাহলে আমার মূল্যের অনুপাত পেয়ে গেলাম আমরা 5:8:3:2। ঠিক আগেরটার মতো উল্টো করেছি আমরা। আগেরটা ছিল, আগের দুটো অঙ্ক ছিল দেখো মূল্যের অনুপাত ছিল, মুদ্রা এসেছিলাম, ঠিক আছে। তো দেখো তাহলে মোট আমাদেরকে অনুপাতে কত টাকা হচ্ছে দেখি। 8 আর 5 13, 13 3 16, 2 18, অনুপাত মিলিয়ে আমার 18 টাকা হচ্ছে, 18 ইউনিট। কিন্তু ওরা বলছে না না না, ব্যাগে তো আমার ছিল 720 টাকা। তাহলে আচ্ছা 18 ইউনিটের ভ্যালু 720, তাহলে একের ভ্যালু কত হবে? বাই 18, 18 4 72, তাহলে একের ভ্যালু কত হয়ে গেলো? 40। 1 ইউনিটের ভ্যালু কত হয়ে গেলো আমাদের? 40। কী জিজ্ঞেস করেছে? 20 পয়সার মুদ্রার মূল্য কত? মুদ্রার মূল্য 20 পয়সা 2, তাহলে একের ভ্যালু যদি 40 হয়, 2 এর ভ্যালু কত হবে? 2 গুণ 40 = 80। ঠিক আছে, 80 টাকা। দিস ইজ দ্য আনসার। যদি বলতো 20 পয়সার মুদ্রার সংখ্যা কতগুলো, কী করবো তখন আমরা? কী বুঝবো? যে আচ্ছা 80 টাকা হয়েছে আমার, কিন্তু 1 টাকা করতে আমার 5খানা লাগে, তাহলে 5 গুণ 80 400খানা ছিল। ঠিক আছে, 20 পয়সা 400খানা ছিল, তবেই আমি 80 টাকা করতে পারবো, যেটা চাইবে যেরকম। ঠিক আছে, আশা করি বোধগম্য হইতাছে তোমাদের। নেক্সটও পরেরটা,
চলো পরেরটা কি বলেছে, একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে, যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলে মুদ্রা সংখ্যা, এই দেখো 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 কাণ্ড দেখো 384টা মুদ্রা আছে, মুদ্রা, আবার মুদ্রার অনুপাত বলে দিয়েছে, বাহ এ তো মজাই মজা, চেঞ্জ করতে হবে না আমাকে, খুব দারুণ। মুদ্রা সংখ্যার অনুপাত বলা আছে, তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত, লাস্টে আবার খেলা ঘুরিয়ে দিচ্ছে ওরা, লাস্টে মূল্য দিয়ে চেয়েছে। যাই হোক, আমরা আগে এটুকু তো কাজে লাগাতে পারবো, যে মুদ্রা বলা আছে এতগুলি, মুদ্রার অনুপাত বলা আছে এত, তার মানে আমরা সমান করতে পারবো, অসুবিধা নেই। তাহলে দেখো 3 আর 2 5-এর সাথে 12, অনুপাতে হচ্ছে আমার 12 টাকা, 12টি মুদ্রা সরি, কিন্তু ওরা বলছে না 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 384টা আছে, তাহলে 12 ইউনিট ভালো হয়ে গেল কত, 384। আচ্ছা, অনুপাতটা লিখি আমি, 2:3:7, যা এটা ছিল, আচ্ছা ঠিক আছে, হ্যাভ রিল্যাক্স। তাহলে 12 ইউনিট ভ্যালু 384, একের ভ্যালু কত হবে, 384 ভাগ 12, 12 3 36, 32, এক ইউনিট ভ্যালু 32, পেয়ে গেলাম। তাহলে 2 এর ভ্যালু কত হবে, 32 গুণ 2 64, 3 এর ভ্যালু 32 গুণ 3 96, 7 এর ভ্যালু 32 গুণ 7 37, 200 210, 7 দুগুণে 14, 210 আর 14 224। তাহলে এগুলো আমরা কী পেয়েছি বলো তো, এগুলো সব কিন্তু মুদ্রা পেয়েছি, মুদ্রা, এগুলো সব মুদ্রা মুদ্রা মুদ্রা, ওরা মুদ্রা চায়নি অঙ্কে, এইখানে অঙ্কটা টুইস্ট, ওরা মূল্য চেয়েছে। তাহলে দেখে নিই, প্রথমটা এটা এবার লিখতে হবে, একটুখানি লিখতে হবে তোমাকে, সরি, 1 টাকা এটা, হ্যাঁ এইটা হচ্ছে 50 পয়সা, ছোটো ছোটো লিখছি আমি, হ্যাঁ দেখতে পাচ্ছ, 25 পয়সা, যদি ভিডিও মনে হয় যেন ছবি দেখা যাচ্ছে না, একটু ভালো করে হাই করে নাও, কী যেন ওটাকে বলে লাইফে, হাই কোয়ালিটি করে নাও। শোনো, তো একটা জিনিস দেখো, 1 টাকার মুদ্রা আছে 64টা, কারণ সব মুদ্রা আমার অনুপাত দেওয়া ছিল, মুদ্রা কতগুলো দেওয়া ছিল, দিয়ে আমরা অনুপাত দিয়ে আমরা মুদ্রা কতগুলো ছিল বার করে নিয়েছি সব, আমরা মোট 384টা ছিল, কে কতগুলো ছিল বার করে নিয়েছি আমরা অনুপাত দিয়ে ভেঙে। এবার চেয়েছে মূল্য চেয়েছে, তাহলে 1 টাকা যদি আমার 64টা থাকে, 1 টাকার মুদ্রা, তাহলে কত টাকা হবে, তোমরা বলবা 64 গুণ 1 64 টাকা হবে, ওকে, প্লাস যদি 50 পয়সা মুদ্রা যদি 96টা থাকে, তাহলে গুণ হাফ, মানে আমরা দুটো দিয়ে 1 টাকা করতে পারি, তাহলে মোট এখানে কত টাকা পাবো, 96টা আছে 50 পয়সা, 96টা মুদ্রা আছে 50 পয়সার, তাহলে কত টাকা পাবো বলবো, 48 টাকা পাবো, হ্যাভ এ রিল্যাক্স, প্লাস 25 পয়সার মুদ্রা 224টা, কিন্তু আমরা জানি চারখানা মিলিয়ে 1 টাকা হয়, 4 দিয়ে ভাগ করে দিয়ে দেখি কত হচ্ছে, 4 5 20, 2 24, 4 6 54টা, 56 টাকা, তাহলে আমরা মোট 1 টাকা থেকে 64 টাকা পাবো, 50 পয়সা করে মিলিয়ে 48 টাকা পাবো, আর 25 পয়সা করে মিলিয়ে 56 টাকা পাবো, দেখে যোগ করে 6 6 আর 4 60 আর 40 100, 150, 8 4 12, 6 18, 150 যোগ 18 168, কী করে যোগ করলাম আমি দেখে নাও, সবাই যোগ করে ডান দিক থেকে, আমি বাঁ দিক থেকে করলাম, এটা মনে করো 64কে 60 ধরলাম, 60, এখানে 40 ধরলাম, 48কে 56কে 50, দেখো 60 আর 40 100 আর 50 150 হয়ে গেল। এবার ডান দিকে 4 8 4 12, 12 6 18, 150 যোগ 18 168, দিস ইজ ইউর আনসার, ঠিক আছে। তো এই ছিল মুদ্রা মূল্যের টাইপ, এই টাইপগুলোর মধ্যেই ঘুরে ফিরে দেয়, একটু প্র্যাকটিস করলেই তোমরা পারবে, ঠিক আছে। তো চলো আজকে লাস্ট টাইপ আমরা এগোচ্ছি, এবং খুবই এটা একটা ইন্টারেস্টিং অঙ্ক, বাবা। তো দেখো, পরের দিন মেনলি সমানুপাত, এই অনুপাত্রে চলছে, পরের দিন আমি সমানুপাত ধরবো, ওই যে চতুর্থ সমানুপাত, তৃতীয় সমানুপাত, মধ্য সমানুপাত, হ্যান ত্যান হয়, ওইগুলো করবো, কিছু বীজগণিতের কিছু যদি থাকে দেখবো সেটা, তাহলে হয়ে যাবে, একটা ক্লাস আশা করি, দেখছি আমি হয়ে যাওয়ার কথা মোটামুটি। দেখো এই অঙ্কটায় অপশন দেওয়া আছে, দেখতে পাচ্ছ, কারণ অপশন লাগবে। কি বলছে, একটি চিড়িয়াখানায় টিয়া এবং হরিণ, মানে অ্যাকচুয়ালি এটা মুরগি ছাগলের অঙ্ক বলে অনেকে, ওই পা বার করা, মাথা বার করা দিয়ে, পা আছে এতগুলো, মাথা আছে এতগুলো, সব দিয়ে, হ্যাঁ। একটি চিড়িয়াখানায় টিয়া এবং হরিণ মিলিয়ে 70টি প্রাণী আছে, 70টি প্রাণী মানে 70টা মাথা আছে, ঠিক আছে। তাদের মোট পায়ের সংখ্যা 200, পা তো সবার সমান না, হরিণের সংখ্যা চেয়েছে। অঙ্কটা আমি 3 রকম নিয়মে করব, 3 রকম নিয়মে, ঠিক আছে। মেথড 1 কি, মেথড 1, দ্যাট ইজ অপশন মেথড। কি অপশন মেথড দেখো না, আমাকে যা আনসার বলবে সেটা ধরে নেবো। অপশন মেথডের নিয়ম কি বলেছে, হরিণের সংখ্যা কত, আমি ধরলাম হরিণ 20টা, মন দিয়ে দেখবে, আমি ধরলাম হরিণ 20টা, যদি 20টা হরিণ থাকে, মোট মিলিয়ে 70টা ছিল, তাহলে বাকি 50টা নিশ্চয়ই টিয়া ছিল, আচ্ছা, তাহলে 70টা ডিভাইড করে ফেললাম আমরা,
হরিণের পা কটা করে? 4টে করে। তাহলে মোট পা হচ্ছে কত আমার? 80টা। টিয়ার পা কটা করে লাইফে? 2টো করে। তাহলে কত হচ্ছে আমার? 100টা। তাহলে টোটাল মিলিয়ে 180টা পা হচ্ছে। টোটাল মিলিয়ে পা আমার 200টা। তাহলে অপশন এতে হচ্ছে না, বাদ। বোঝা গেল অপশন কী ধরতে হয়? অপশন বি ধরে 35, এটা অপশন এ ছিল। আচ্ছা 20 পরে 35 আমি চেক করতাম না, আমি যদি পরীক্ষা দিতাম 20 পরে ডাইরেক্ট আমি 30 চেক করতাম বা 40 চেক করতাম, কারণ 180 মানে কাছাকাছি চলে গিয়ে 200, আমি 30 চেক করতাম ডাইরেক্ট। ঠিক আছে, চলো 30 চেক করে দেখছি। ধরলাম 30টা ছিল আমার হচ্ছে লাইফে, বাকি অপশন তোমরা চেক করতেই পারবে না। দেখি 30 চেক করি। 30 যদি, আচ্ছা 35 আমি কেন চেক করতাম না? আসলে মানুষের হিউম্যান নেচার কি, শূন্য শূন্য আছে, বেশ হিসাব করতে সুবিধা হবে। 20টা, 40টা, 30টা, তোমার 37টা বল, ভালো লাগছে করতে। অপশন ধরে করার সময় মানুষের সাইকোলজি এরকম হয় না সাধারণত। তারা চায় যে ভালো ভালোগুলো আয় করবো, না যেটা সুবিধা সেটা আয় করবো। তা 20 প্রথমে করলাম, 20 করতে আমার কোনো দোষ নেই, এখানে কোনো অন্যায় নেই লাইফে। 20 করলাম, 20 বা 35 আমি চেক করবো না, 5 আছে লাস্টে, দূর থাক না। আবার 70 থেকে 35 বাদ দাও, 35 দিকে 2 গুণ করে 4 গুণ করে, ওর থেকে 20 দিয়ে 2 গুণ করা সোজা। তারপর 40, 20 ডবল, কেমন কেমন লাগছে? 180 মানে কাছাকাছি চলে গেছিলাম 200, এটাও চেক করবো না, 30 চেক করবো আমরা। এভাবে আস্তে আস্তে চেক করা ওগুলো হয়ে যাবে শিখতে শিখতে প্র্যাকটিসের মাধ্যমে। তাই 30টা দিয়ে বলছেন আনসার নাও হতে পারে, জোর করে বলে ফেললাম, দেখি হয়। 30টা যদি থাকে আমার হরিণ, মোট মিলিয়ে 70টা ছিল, তাহলে নিশ্চয়ই 40টা হবে আমার টিয়া। হয়ে গেল, মাথা ভাগ করে দিলাম। পা দেখবো এবার, 30খানা হরিণের পা, 30 গুণ 4 120টা। 40খানা লাইফে টিয়ার পা, 40 গুণ 2 80টা। তাহলে দেখো 120 আর 80, 200টা হয়ে গেল আমার পা। তাহলে ঠিকই আছে, অপশন আমাদের ডি আনসার 30। তো অপশন মেথড মোটামুটি যারা আগে জেনেছো বা করেছো এইভাবে ধরে করতে হয় জানো। এবার মেথড 2 মন দিয়ে শেখো, যেটা খুব এফেক্টিভ এবং এটা দিয়ে আমরা করার চেষ্টা করবো পরের বার। মেথড 2 এর নাম আর শোনার দরকার নেই লাইফে, মেথড 2 শেখো ভালো করে শোনো। আচ্ছা, টি ফর টিয়া, এইচ ফর হরিণ, ঠিক আছে? অসব ইংলিশে যেও না, টি ফর টিয়া, এইচ ফর হরিণ। একটা জিনিস মন দিয়ে ভালো করে শোনো, আমার কাছে মোট প্রাণী আছে 70টা। মোট প্রাণী আছে কটা? 70টা। মোট প্রাণী আছে 70টা। সবার কিন্তু 2টো করে পা কমন, মানে টিয়ারও 2টো পা আছে, হরিণেরও 2টো পা আছে, প্লাস হরিণের 2টো এক্সট্রা করে পা, মানে হরিণের 4টে পা। আমি ধরলাম যে সবার মিনিমাম 2টো করে তো পা আছে কি নেই? আছেই। তোমরা বলবে হ্যাঁ অবশ্যই আছে। তা আমি ধরলাম টিয়ারও 2টো পা, হরিণেরও 2টো পা। যদি তাই হতো, সবার যদি 2টো করে পাই হতো আমার, এটা ধরে নিচ্ছি আমরা, তাহলে 70টা আমার প্রাণী আছে মোট। তাহলে টোটাল আমার পা হতো কত? 70 গুণ 2, সবার যদি 2টো করে পা হতো 140টা পা হতো, হ্যাঁ কি না? সবার যদি 2টো করে পা হতো 140টা পা হতো, কিন্তু পা বলছে 200টা। কেন? তাহলে এই যে 60খানা এক্সট্রা পা কেন? কারণ এই দেখো হরিণরা না সবাই এক্সট্রা করে 2টো করে পা নিয়ে বসে আছে। আচ্ছা, আমার 60খানা পা এক্সট্রা হয়েছে, এক একটা হরিণ 2টো করে পা এক্সট্রা নিয়ে বসে আছে। তাহলে কটা হরিণ ছিল ভাই? 30টা হরিণ ছিল। আচ্ছা, তবেই তো 60খানা পা এক্সট্রা আসছে আমার না? তাহলে আনসার 30টা হরিণ ছিল। বুঝতে পারলে খুব ভালো, না বুঝতে পারলে দেখে নেবে। আমি আবার বলছি, সবার যদি 2টো করে পা থাকতো লাইফে, তাহলে 70 গুণ 2, 70টা প্রাণীর 140টা পা হতো, কিন্তু পা বলছে 200টা। তাহলে 60খানা পা এক্সট্রা কেন? কারণ এই হরিণ 2টো করে পা এক্সট্রা নিয়ে রেখেছে, এক একটা হরিণ 2টো করে পা এক্সট্রা রেখেছে। তাহলে এক একটা হরিণ যদি 2টো করে পা এক্সট্রা নেয়, তাহলে 30খানা হরিণ ছিল, তবেই সে 30 গুণ 60খানা পা এক্সট্রা নিয়ে বসে আছে। তাহলে 30খানা হরিণ। তোমাকে যদি জিজ্ঞেস করতো টিয়া কটা, তাহলে 70টার মধ্যে 30টা হরিণ, 40টা টিয়া হতো 40টা। আশা করি ক্লিয়ার। পরেরটা দেখো, সেম অঙ্ক, এটা কিন্তু বাড়ির কাজ অ্যাকচুয়ালি। তোমরা মানে বাড়ির কাজ মানে তোমরা এখনই করো, এটা কিন্তু দেখো না না করার আগে প্লিজ। সেম অঙ্ক দেখো না না করার আগে, হ্যাঁ একবার ট্রাই করে তবে দেখো। দেখো, গোপালের খামারে মুরগি ও ছাগল, ও সরি, একটুখানি সরি, সরি, 2টো টাইপ হলো, আমি তোমার 3টে টাইপ আমি তোমার কথা দিয়েছিলাম মেথড 3। অ্যাকচুয়ালি সত্যি বলতে আমি টাইপ 2টাকে বেশি প্রায়োরিটি দেবো তো, ঠিক আছে, ওই জন্যই বললাম। মেথড 3 অ্যালিগেশন মেথড। অ্যালিগেশনটা তোমার মিশ্রণে শিখবে মেনলি, তো তাও দেখিয়ে দিই ব্যাপারটা কি। আবার সে টি ফর টিয়া, এইচ ফর হরিণ করলাম। অ্যালিগেশন মেথডটাও শিখে রাখো জাস্ট একবার, যতটা বুঝতে পারো বোঝো। তো মেথড 2কে বেশি প্রায়োরিটি দেবো বললাম, এই মেথডে পরেরটা করবা তোমরা। টিয়া হরিণ ধরলাম, কি ধরলাম? যে 70টা প্রাণী না আছে, 70টাই টিয়া আছে। তা 70 যদি টিয়া থাকতো, তাহলে আমার টিয়ার তো 2টো করে পা, তাহলে 70 দুগুণে 140টা মোট পা হতো। আবার ধরলাম আমি হরিণ 70টাই হরিণ, যে তাই হতো, তাহলে 70টা যদি হরিণ হতো লাইফে, তাহলে হরিণের 4টে করে পা, তাহলে 4 গুণ 70, 280টা পা হতো মোট। কিন্তু এদের তো কেউ সত্য নয়, সত্য কি অ্যাকচুয়ালি পা কটা? 200টা। এটা মাঝখানে লিখতে হয়। এবার কী করতে হয়? ডিফারেন্স নিতে হয়। ডিফারেন্স মানে 140 আর 200 ডিফারেন্স কত? 60। এই 60টা এখানে লিখবো আমরা। 280 আর 200 ডিফারেন্স কত?
80, এখানে 80 লিখবো আমরা, দিয়ে এটা অনুপাত করব। 80:60 কাটলো, কত হবে অনুপাত? 20 দিয়ে কাটলে 4:3, তা 4:3 হয়ে গেল আমার অনুপাত। তারপরে দুটো মিলিয়ে, দুটো প্রাণী মিলিয়ে আমার 4:3 মানে 7খানা প্রাণী, 7 ইউনিট। কিন্তু মোট প্রাণী 70টা বলছে, তাহলে 7 ইউনিট ভালো হয়ে গেল কত? 7 ইউনিট ভালো হয়ে গেল 70। কী জিজ্ঞেস করেছে? জিজ্ঞেস করেছে হরিণ। হরিণটা কোনটা? হরিণ মানে 3, তাহলে 3-এর ভ্যালু কত হবে? 7 ইউনিট ভ্যালু 70 মানে 1 ইউনিট ভ্যালু 10, 3-এর ভ্যালু 30। এটা অ্যালিগেশন মেথডে, ঠিক আছে? যতটা বুঝতে পেরেছি অ্যালিগেশন মেথড ভালো, মিশ্রণের অ্যালিগেশন ভালো করে শেখানো হবে, ঠিক আছে? তো তোমরা পরের অঙ্কটা আমি চাইছি মেথড 2-তে করো। অপশন ধরে তো অবশ্যই করবা, পারবা ওটা। এখন আপাতত মেথড 2-তে করো। চলো আমি করে একবার দেখো। অপশন ধরে অ্যালিগেশন মেথডটা একটা অঙ্ক দেখিয়ে দিয়েছি, আমি করলাম না। ওই দুটো তোমরা নিজেরা পারলে একবার ট্রাই করে দেখতে পারো, ক্রস চেক করতে পারো। আমি মেথড 2টাই করে দিচ্ছি। মুরগি আর ছাগল, এম ফর মুরগি, সি ফর ছাগল, ঠিক আছে? মুরগি ছাগলের ইংরেজি স্যার জানেন না? ছি ছি ছি। আচ্ছা যাই হোক, মোট 43, এটা হ্যাঁ, এটা 43 হবে। 43টি প্রাণী আছে, তাদের মোট পায়ের সংখ্যা 142টি। 142 হলে মুরগির সংখ্যা কত? তো আমি জানি যে মুরগিরও 2টো পা, ছাগলের 2টো পা তো আছেই আছে, 2টো পা এক্সট্রা আছে, তাই না? তাহলে আমি যদি দেখতাম 43টা প্রাণী, আমার 43টা প্রাণী সবার যদি আমার 2টো করেই পা থাকতো লাইফে, সবার যদি আমি 2টো করে পা ধরে নিয়েছি, তাহলে মোট পা হতো আমার 86টা। কিন্তু বলছে না না, পা তো 142টা। তাহলে কটা বেশি দেখো তো? 86 থেকে 142, 14 দিকে হচ্ছে 42, 56টা। আচ্ছা 56খানা পা বেশি এক্সট্রা, 56টা পা এক্সট্রা কেন? কারণ প্রত্যেকটা ছাগল 2টো করে পা নিয়ে বসে আছে এক্সট্রা। তাহলে 56টা পা এক্সট্রা কখন হবে? যখন 28টা ছাগল থাকবে আমার, তাই না? তবেই 56টা পা এক্সট্রা আমার আছে। কী জিজ্ঞেস করেছে? মুরগির সংখ্যা কত। এবার 28 দেখে অনেকে টুক করে 28 মেরে দেবে। 28 আনসার না, মুরগি চেয়েছে, দেখে নেবা কী চেয়েছে। 28টা ছাগল আমার, কেন? প্রত্যেকটা ছাগল আমার 2টো করে এক্সট্রা নিয়েছে, তাহলে 56টা এক্সট্রা পা নিয়েছে, 28টা ছাগল নিয়েছে, তাহলে ছাগলের সংখ্যা 28টা। তাহলে মুরগির সংখ্যা কত হবে? মুরগির সংখ্যা আমার মোট ছিল 43টা প্রাণী ছিল, তার মধ্যে 28টা ছাগল লাইফে আমার, তাহলে 28 বাদ দাও, কত হয়? 15টা হচ্ছে মুরগি। তাহলে অপশন সি হচ্ছে আমার আনসার, ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাস, মোটামুটি ক্লিয়ার। আর একটুখানি সেই কুকুর বিড়ালের পদক্ষেপের একটা অঙ্ক বাকি থাকলো, পৃথিবীর জলভাগ স্থলভাগের একটা অঙ্ক বাকি, যতদূর মনে পড়ছে আমার, আর সমানুপাত করলে হয়ে যাবে। পরের দিন আশা করি হয়ে যাবে। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। পড়াশোনা এরকম লেগে থাকো, কন্টিনিউ করো। ঠিকঠাক দেখছো, পুরো ভিডিও দেখেছো মানে তুমি পড়াশোনার প্রতি সিরিয়াস, এটুকু মেনে নিচ্ছি আমি, ঠিক আছে? তো লেগে থাকো, সাকসেস একদিন হবেই হবে। পড়াশোনা করো, সিরিয়াস হও, ঠিক আছে? পরীক্ষাটাকে নিয়েছি ঠিকঠাক করে সিরিয়াস হও পড়াশোনাতে, ঠিক আছে? চলো টাটা, ভালো থেকো, বাই।